इंग्लिश पाठशाला यूट्यूब चैनले सबाइके स्वागत। आज के आमी आलोचना करब यूज अफ नाउन निये, अर्थात नाउन बाक्येर कोथाय कोथाय एबं किभाबे व्यवहार करा हय। आगेर एपिसोडगुलोते आमी नाउन निये विस्तारित आलोचना करेछि। कोनोटाते रयेछे नाउन कत प्रकार काके बोले, कोनोटाते रयेछे जे एकटी नाउन थेके आरेकटी नाउनेर तफात आमरा किभाबे करब। तो तोमरा चाइले प्लेलिस्ट थेके देखे निते पारो। तो चलो आज के शुरू करी। तो बंधुरा এই নাউনের ব্যবহার জানতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হয় সেটি হচ্ছে কেস বা কারক, বাংলা ব্যাকরণে যাকে বলা হয় কারক। তো এই কারক বা কেস কাকে বলে দেখো বলা আছে দ্য রিলেশন in which a noun stands to some other word or the change of form by which this relation indicated is called its case। এখানে কি বলা আছে যে কোনো বাক্যে নাউনের সাথে অন্যান্য যে ওয়ার্ড তাদের যে সম্পর্ক বা অনেক সময় কি হয় নাউনের ফর্ম চেঞ্জ হয়ে যায়। এখানে পজিটিভ কেসের কথা বলা হচ্ছে। পজিটিভ কেস কি সেটা যখন আলোচনা করব ক্লিয়ার হয়ে যাবে, তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তো নাউনের যখন ফর্মটা চেঞ্জ হয় এবং সেই চেঞ্জ হওয়ার মাধ্যমে যে রিলেশনটা থাকে অন্যান্য ওয়ার্ডের সাথে সেটাই হচ্ছে কেস। তাহলে কেস কি? কেস হচ্ছে কোনো বাক্যে নাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক বা নাউনের ফর্ম চেঞ্জ হয়ে যে সম্পর্কটা তৈরি হয় সেটাই হচ্ছে কেস। তো চলো এই কেস হচ্ছে তিন প্রকার। কি কি বলা আছে দেখো, নমিনেটিভ কেস, 2 নম্বর রয়েছে অবজেক্টিভ কেস, আর 3 নম্বরে রয়েছে পজিটিভ কেস। তো এগুলো কাকে বলে চলো আমরা একে একে দেখে নিই। ইউজ অফ নাউনের যে এপিসোডগুলো তার পার্ট 1-এ আমি আলোচনা করেছি নমিনেটিভ কেস সম্পর্কে, একদম বিস্তারিত আলোচনা করা আছে, চাইলেই সেটা দেখে নিতে পারো। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকের যেটা বিষয় সেটা হচ্ছে অবজেক্টিভ কেস। তো দেখো অবজেক্টিভ কেস কি? অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব অর প্রিপোজিশন। কি বলা আছে যে অবজেক্ট হবে। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কর্ম, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তো এই যে যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় কোনো নাউন সেটাই অবজেক্টিভ কেস হয়। তো অবজেক্ট অফ কার অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? যে কোনো ভার্ব অবজেক্ট নিচ্ছে কি নিচ্ছে না, অর্থাৎ কি ভার্বের অবজেক্ট থাকবে কি থাকবে না, সেই দিক থেকে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। অর্থাৎ যে ভার্বের কর্ম বা অবজেক্ট থাকে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? তো এখানে অবজেক্টিভ কেসের ক্ষেত্রে কি হয়? অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কোনো নাউন, আর ব্যবহৃত হয় প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। তো ইনট্রানজিটিভ ভার্ব আচ্ছা, এই যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব আমরা কি করে বুঝবো? দেখো একটা যদি উদাহরণ লিখি, এই যে সেন্টেন্সটা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে যে ভার্বটা রয়েছে এই যে ফ্লাই, এই ফ্লাই ভার্বের কিন্তু কোনো অবজেক্ট নেই। কিন্তু এই যে পাশের যে উদাহরণগুলো রয়েছে দেখো, হি হিট মাই ডগ, সে কাকে হিট করেছে বা কাকে আঘাত করেছে? আমার কুকুরকে। এটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই হিটটা এখানে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এই যে ফ্লাই ভার্বটা রয়েছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এই ফ্লাই ভার্বের কিন্তু
কোনো অবজেক্ট নেই। আশা করি বুঝতে পারলে যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের তফাৎ। তার পরেরটাতে দেখো বলা আছে হি গেভ আ পেন। গেভ ভার্বের অবজেক্ট কি নিয়েছে এখানে? পেন। তাহলে এই যে ডগ, পেন, এগুলো কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে একটা কথা ছিল কি প্রিপোজিশন, অর্থাৎ অবজেক্ট অফ প্রিপোজিশন। কোনো নাউন কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়। এই যে শেষের সেন্টেন্সটা রয়েছে সেটা দেখো, শি স্যাট অন আ চেয়ার। এই যে এ চেয়ার, এবং সেটা কার অবজেক্ট? অন। এই যে অন প্রিপোজিশন, এই অন প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এ চেয়ার। তিনি একটি চেয়ারে বসেছিলেন। ক্লিয়ার? তাহলে অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবেও নাউন অবজেক্টিভ কেসে ব্যবহৃত হয়। এছাড়াও আর কোথায় কোথায় ব্যবহৃত হয় দেখো, বলা আছে 1 নম্বরে ডিরেক্ট অবজেক্ট অফ ভার্ব। ভার্বের ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। অবজেক্ট দুরকম, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কোনগুলো? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যে বস্তুবাচক বা কোনো পদার্থকে যখন বোঝানো হয়, কোনো জিনিসের নাম, কোনো বস্তুর নাম বোঝানো হয়, সেগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট কি? কোনো ম্যাটেরিয়ালকে বোঝাবে। এই যে ম্যাটেরিয়ালকে যখন বোঝাবে সেগুলোই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কিন্তু এই পরের উদাহরণে আমরা দেখব যখন কোনো প্রাণীকে বোঝায়, অর্থাৎ কি কোনো লিভিং থিংকে বোঝায়, ব্যক্তি হতে পারে, অ্যানিম্যাল হতে পারে, সেগুলোকে ইনডিরেক্ট অবজেক্ট বলে। তো যাই হোক, আমরা এখানে ফিরে আসি যে অবজেক্টে ডিরেক্ট অবজেক্ট অফ ভার্ব, ভার্বের ডিরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। কেমন? হি গেভ আ পেন। এখানে গেভ ভার্বের অবজেক্ট কোনটা? পেন। তাহলে বোঝা গেল যে পেন একটা কি বস্তুকে বোঝায়, তাই তো, একটা জিনিসকে বোঝায়। তাহলে এটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, পরেরটা দেখো, ইনডিরেক্ট অবজেক্ট অফ ভার্ব। আমি একটু আগেই বললাম যে ম্যাটেরিয়াল বা কোনো পদার্থকে যখন বোঝানো হয়, কোনো জিনিসকে, কোনো বস্তুকে বোঝানো হয়, সেগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর ইনডিরেক্ট অবজেক্ট কোনগুলো? যখন কোনো প্রাণীকে বোঝানো হয়, কোনো মানুষ হতে পারে, সেটা কোনো অ্যানিমাল হতে, অন্য কোনো অ্যানিমাল হতে পারে, অর্থাৎ জীবজন্তু হতে পারে, সেগুলো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন এখানে বলা আছে হি গেভ মি আ পেন। এখানে দেখো এই যে মি, এই মিটাও একটা তো দেখো এখানে মি ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই তো। এখানে হচ্ছে কোনো মানুষকে বোঝাচ্ছে। তো এটা আসলে এখানে প্রোনাউন। এটা যদি নাউন আমরা কোনো ব্যবহার করি, মি এর জায়গায় আমরা যদি মিনা করে দিই, ধরি এটা আমরা মিনা ব্যবহার করলাম, তাহলে কি বলবো আমরা? হি গেভ মিনা এ পেন। এখানে মিনা কি হয়েছে? ইনডিরেক্ট অবজেক্টের ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে মিনা ভার্বের ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর পেন এটা তো ডিরেক্ট অবজেক্ট। তো এখানে ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট বসানোর কিন্তু একটা নিয়ম আছে। প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বসানো হয়, তারপরে ডিরেক্ট অবজেক্ট বসানো হয়। আচ্ছা, 3 নম্বরে দেখো, নাউন ইন অ্যাপোজিশন অফ অ্যান অবজেক্ট। অর্থাৎ কি, যখন আমরা নমিনেটিভ কেসে দেখেছিলাম যে নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়, এখানেও ঠিক সেরকমই, নাউন ইন অ্যাপোজিশন অফ অ্যান অবজেক্ট। এখানে অবজেক্টের অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পলে আছে হি সেইড টু মিতা মাই ফ্রেন্ড। এখানে মিতা কে? মাই ফ্রেন্ড। এই যে ফ্রেন্ড, একটা নাউন, তাই না? এই নাউনটা এখানে ব্যবহৃত হয়েছে অবজেক্ট হিসেবে। এবার 4 নম্বরে রয়েছে দেখো,
অবজেক্টিভ কমপ্লিমেন্ট অফ ফ্যাক্টিটিভ ভার্ব। বলা হয়েছে যে ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এই কমপ্লিমেন্ট কি আমি আগেই ক্লিয়ার করেছি যে বাক্যের মিনিং কমপ্লিট করার জন্য কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়, যেগুলো দিয়ে কী হয়, বাক্যের সেন্সটা কমপ্লিট হয়। তো এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ অবজেক্টের জায়গায়, ভার্বের পরে সাধারণত অবজেক্ট হয়, তাই না, অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনো নাউন। এবং ফ্যাক্টিটিভ ভার্ব কি, এটা আমাদের জানা দরকার। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে কিছু ভার্ব আছে যারা একটা অবজেক্ট নেওয়ার পরে দেখা যায় কি যে মিনিংটা বা সেন্সটা সেন্টেন্সের কমপ্লিট করতে পারে না, তখন আরও একটি অবজেক্ট নিয়ে থাকে। যেমন এই যে মেড ভার্ব, এখানে দে মেড হিম কিং, এই যে মেড বলার পরে আমরা যদি এই হিম পর্যন্ত রেখে দিই তাহলে কিন্তু মিনিংটা এখানে কমপ্লিট হবে না। তার জন্য আমাদের একটা ওয়ার্ড অর্থাৎ কি এখানে একটা নাউন নিয়ে আসতে হবে। এখানে কিং বা সেক্রেটারি বা অন্য কোনো নাউনও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই যে মেড এখানে ফ্যাক্টিটিভ ভার্ব, তাহলে দে মেড হিম কিং, এখানে কিং ওয়ার্ডটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো তোমরা দেখলে যে নাউন ভার্বের অবজেক্ট হিসেবে কোথায় কোথায় এবং কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো এর পরের এপিসোডে আমি আলোচনা করব পজিটিভ কেস সম্পর্কে।